নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক সুপ্রভাত জানাই, স্বাগত জানাই এবং বলবো যে আজকে এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ের ওপর থাকি, কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করি। তো আজকেও থাকছে নির্দিষ্ট বিষয়, দশম শ্রেণীর জন্য আজকে বিষয় ভূগোল। আমাদের সঙ্গে রয়েছেন বালিগঞ্জ মোহিনীমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ডক্টর সুচন্দ্রা পাল। অনেক অনেক স্বাগত ম্যাডামকে অনুষ্ঠানে আসার জন্য। আর অবশ্যই ম্যাডাম রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনি এসছেন। আর তোমরা রয়েছে সরাসরি কথা বলতে। আজকে যে চ্যাপ্টারগুলি পড়ানো হবে খুব মন দিয়ে শুনবে এবং যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে ডেফিনেটলি ফোন করবে। আমাদের সরাসরি নাম্বার 6292242339 এবং 340 এই নাম্বারে ফোন করো, তোমাদের জিজ্ঞাসা, তোমাদের প্রশ্ন নিয়ে। চলে যাব ম্যাডাম সরাসরি আজকের আলোচনায়। নমস্কার, আজকে পড়াবো দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত শক্তি ও তার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়টি যেমন এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, আগামী জুন মাসে যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম এখন যারা নতুন তোমরা দশম শ্রেণীতে উঠেছো সেই সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যও বলছি, এই অধ্যায়টি তোমাদের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো দশম শ্রেণীর ভূগোল পড়তে গিয়ে প্রথম অধ্যায়ে আমরা পড়ব বহির্জাত শক্তি এবং তার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। এখন বহির্জাত শক্তি কাকে বলে? পৃথিবীর ওপর যে সমস্ত প্রাকৃতিক উপাদান কাজ করে, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত ইত্যাদি যে সমস্ত উপাদান আছে, সেগুলো যখন বিভিন্নভাবে ক্ষয় করে এবং সঞ্চয় করে যে সমস্ত ভূমিরূপ তৈরি করে, তাদেরকে আমরা বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ বলি। এখন এই বহির্জাত প্রক্রিয়ার কাজ করে হচ্ছে ভূপৃষ্ঠে, পৃথিবীর উপরের পৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের ঠিক নিচে অর্থাৎ উপপৃষ্ঠীয় অঞ্চলে, এই দুটো অঞ্চলের মধ্যেই কিন্তু বহির্জাত শক্তিটা সীমাবদ্ধ। তার তলায় পৃথিবীর যত ভেতরে যেতে থাকি আমরা, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে, সেই সময় যে শক্তি কাজ করে তাকে আমরা অন্তর্জাত শক্তি বলি। তাই সমগ্র পৃথিবীর দু রকমের শক্তি কাজ করে, একটা হলো অন্তর্জাত শক্তি, একটা হলো বহির্জাত শক্তি। আমাদের দশম শ্রেণীর ভূগোলে যেটুকু আমাদের পাঠ্যসূচিতে আছে সেটা হলো বহির্জাত শক্তি এবং তার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। এখন বহির্জাত শক্তি যেভাবে কাজ করে তার বিভিন্ন উপাদানগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করে থাকি। যেমন একটা হলো পর্যায়ন, একটা হলো আবহবিকার। পর্যায়ন যে প্রক্রিয়াটি, সেটি আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো আরোহণ, একটা হলো অবরোহণ। আরোহণ মানে হলো সিঁড়ি দিয়ে যখন আমরা উপরে উঠি, কোনো বাড়িতে বা কোথাও যখন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি তখন তাকে আমরা আরোহণ বলি, অর্থাৎ উপর দিকে ওঠা। মানে ভূপৃষ্ঠ যখন উচ্চতা বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠে যখন বিভিন্ন ভূমিরূপ তৈরি হয়, অর্থাৎ সঞ্চয়জাত ভূমিরূপ, তাদেরকে আমরা আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ বলি। আর যখন ভূমিরূপের উচ্চতা কমে যায়, মানে অবরোহণ মানে যখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি বা কোনো কিছুর উচ্চতা কমে যায়, তখন আমরা তাকে অবরোহণ প্রক্রিয়া বলি। এই অবরোহণ প্রক্রিয়ার ফলে ভূমিরূপের বা ভূপৃষ্ঠের উচ্চতা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। এছাড়াও আছে আবহবিকার। আবহবিকার ছাড়াও আছে পুঞ্জিত ক্ষয়, সেটা একটু পরে আসছি। আবহবিকারটা বলি, আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির প্রভাবে যখন ভূপৃষ্ঠের উপরি অংশ, মানে যেটাকে আমরা এক কথায় শিলা বা শিলামণ্ডল বলে থাকি, সেই শিলামণ্ডলের বিভিন্ন রকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে আমরা আবহবিকার বলি। মানে বড় প্রস্তরখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট টুকরো, ছোট ছোট নুড়ি পাথর ইত্যাদিতে পরিণত হওয়া, কিন্তু আবহবিকার প্রক্রিয়ার সঙ্গে কোনো রকম অপসারণ সংযুক্ত নয়। আবহবিকারকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, একটা হলো ভৌত আবহবিকার, একটা হলো রাসায়নিক আবহবিকার, আর একটা হলো জৈব আবহবিকার। তোমরা শুনেই বুঝতে পারছো, ভৌত আবহবিকার মানে হচ্ছে যে আবহবিকারের ফলে কোনো রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় না শিলার মধ্যে। আর রাসায়নিক আবহবিকার মানে যে
প্রক্রিয়ার মাধ্যমে যে আবহবিকারে শিলার মূল ধর্মের পরিবর্তন হয়ে যায়। আর জৈব আবহবিকার হলো জীবের দ্বারা যে সমস্ত আবহবিকার সৃষ্টি হয় সেটা হলো জৈব আবহবিকার। এই আবহবিকার ছাড়া আছে পুঞ্জিত ক্ষয়। ভূমির ঢাল অনুসারে যখন এই সমস্ত চূর্ণ বিচূর্ণ পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসে তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলি। আর এই আবহবিকার আর পুঞ্জিত ক্ষয়ের মিলিত প্রক্রিয়ার ফলে যখন ভূপৃষ্ঠের উপরিভাগের সমস্ত পদার্থ অপসারিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তাকে আমরা নগ্নীভবন বলি। মানে উপরিপৃষ্ঠ শিলামণ্ডলের উপরিপৃষ্ঠ নগ্ন হয়ে গেল, সেখানে আর সেই আবহবিকার প্রাপ্ত পদার্থ আর থাকলো না, সেটা নগ্ন হয়ে অন্যদিকে চলে গেল। এই হলো আমাদের বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট, এইভাবে এই উপাদানগুলির মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ তৈরি হয়। এখন এই যে বহির্জাত প্রক্রিয়া তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নদী। একমাত্র মরুভূমি অঞ্চল যেখানে নদী জলস্রোত থাকে না ভূপৃষ্ঠের উপর, এবং মেরু অঞ্চল যেখানে জল থাকে না, উষ্ণতা এতটাই কম থাকে যে সেখানে জল থাকে না, জল জমে সেখানে বরফ হয়ে যায়। এই যে মরু অঞ্চল এবং মেরু অঞ্চল, এই দুটো অঞ্চলকে যদি বাদ দিই তাহলে সমগ্র পৃথিবীর প্রায় 80% ভূমিরূপ এই নদীর বিভিন্ন কার্যের ফলে তৈরি হয়। এখন নদী কাকে বলে একটু জেনে নিই। আচ্ছা, নদী কাকে বলে জানার আগে আমরা আরেকটু আগে যাই, সেটা হলো জলচক্র। জলচক্র কাকে বলে তোমরা জানো। আমাদের পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই যে জলভাগটা সেটা হলো বিভিন্ন সমুদ্র, সাগর, মহাসাগর, নদী, খাল, বিল ইত্যাদি। আচ্ছা ম্যাডাম, একটা ফোন নিয়ে আসে, আমাদের একজন কেউ এসছো স্টুডেন্ট। হ্যালো, ওহো, যে ছিলে তুমি আবারও ফোন করো, আমাদের অনুষ্ঠান চলছে। আর ম্যাডামকেও বলে দিই যদি আপনার কিছু লেখার থাকে আপনি লিখতে পারেন। হ্যাঁ বলুন। তো এই যে জলচক্র, সেখানে এই যে জলভাগ, এই জলভাগ থেকে সূর্যের তাপে জল উষ্ণ হয়ে জলীয় বাষ্পরূপে উপরে উঠে যায় এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। তোমরা সবাই জানো মেঘে পরিণত হয়, এবং সেই মেঘ থেকে যখন বৃষ্টি রূপে নেমে আসে পৃথিবীর বুকে, সেটা ওই জলভাগে আবার সেই জলটাই ফিরে আসে। এইভাবে চক্রাকারে যে জলের বিভিন্ন অবস্থার পরিবর্তনের মাধ্যমে একটা যে চক্রের আবর্তন হয় তাকে আমরা জলচক্র বলি। এই যে জলচক্র, সেটার বিভিন্ন পর্যায়ে আমরা নদী সৃষ্টি হতে দেখি। যখন নির্দিষ্ট কোনো অঞ্চলে নির্দিষ্ট খাত বরাবর জলপ্রবাহ ভূমির ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে আসে, সেই নির্দিষ্ট জলপ্রবাহকে আমরা নদী বলি। এখন নদী তোমরা আগেও পড়েছো। এই নদীর 3টে গতি আমরা দেখতে পাই। একটা হলো উচ্চ গতি, তোমরা জানো, একটা হলো মধ্যগতি, একটা হলো নিম্ন গতি। উচ্চ গতি কাকে বলে? যখন নদী পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ যেখানে নদী সৃষ্টি হলো, নদী যেখানে সৃষ্টি হলো তাকে আমরা নদীর উৎস বলি। এই উৎস অঞ্চল সাধারণত পার্বত্য অঞ্চল বা উচ্চ মালভূমি অঞ্চল হয়। এই যে পার্বত্য অঞ্চল বা উচ্চ মালভূমি অঞ্চলে নদীর সৃষ্টি হলো, তারপর থেকে নদীর ঢাল, ভূমির ঢাল অত্যন্ত বেশি থাকায় নদীর প্রবাহ প্রচণ্ড বেশি থাকে। এই সময় নদী বিভিন্ন রকমের কাজ করে। এরপর আসছি মধ্যগতিতে। নদীর পার্বত্য প্রবাহ ছেড়ে যখন সমভূমিতে এসে পড়ল, তখন নদীর ভূমির ঢাল অনেকটাই কমে যাওয়ার জন্য নদীর শক্তিও অনেকটা কমে গেল। এই প্রবাহটা সম্পূর্ণভাবে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় বলে একে আমরা সমভূমি প্রবাহ বলি। এরপর আসছে নিম্ন প্রবাহ, অর্থাৎ মধ্য প্রবাহের পর যখন নদী আর ভূমির ঢাল সেরকম না থাকায় একেবারেই সমতল, একেবারেই নিম্ন সমভূমিতে এসে পৌঁছালো, তখন ভূমির ঢাল না থাকার জন্য নদীর গতিশক্তি একেবারেই হারিয়ে গেল, প্রায় গতিহীন হয়ে পড়ল নদী। এই সময়টা, এই প্রবাহটাকে নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহ বলে, কারণ এই প্রবাহের শেষের দিকেই বদ্বীপ তৈরি হয়। এখন এই যে 3টে গতি বললাম নদীর, উচ্চ গতি, মধ্যগতি আর নিম্ন গতি, এই 3টে গতি যে নদীতে দেখা যায় সেই নদীকে আমরা আদর্শ নদী বলি। আমাদের ভারতের খুব পরিচিত
একটি বিখ্যাত আদর্শ নদী আছে, তোমরা সবাই জানো তার নাম, এটা হলো আমাদের গঙ্গা নদী। সব নদীতে এই তিনটে প্রবাহ কিন্তু থাকে না, কখনো উচ্চ প্রবাহ আর নিম্ন প্রবাহ থাকে, কখনো উচ্চ প্রবাহ মধ্য প্রবাহ থাকে, কিন্তু তিনটে প্রবাহ অনেক সময় সব নদীতে দেখতে পাওয়া যায় না। এবার আসি পার্বত্য প্রবাহে। পার্বত্য প্রবাহ মানে যেখানে পার্বত্য অঞ্চলে, উঁচু পাহাড়ি অঞ্চল বা উঁচু মালভূমি অঞ্চলে যেখানে নদী সৃষ্টি হলো। নদী দুরকমভাবে সৃষ্টি হতে পারে, একটা হলো নদী কোনো হিমবাহ থেকে সৃষ্টি হতে পারে, তাহলে সেই নদীতে সারা বছর জল থাকে, সেই নদীকে আমরা বলবো বরফ কলা জলে পুষ্ট নদী বা চিরপ্রবাহী নদী, মানে সেই নদীতে সারা বছর জল আছে, নদীর প্রবাহ সারা বছর অক্ষুণ্ণ থাকে। আর আরেক প্রকার নদী আছে যেটা উঁচু মালভূমি অঞ্চলে সৃষ্টি হয়, সেই নদীতে কিন্তু সারা বছর জল থাকে না, কেবলমাত্র বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন সেই নদীতে জল আসে। অর্থাৎ এই দুরকম নদীর মধ্যে তুষার গলা জলে যে নদী সৃষ্টি হচ্ছে সেই নদীতে সারা বছর জল থাকার জন্য তাকে আমরা চিরপ্রবাহী নদী বলি। আর যে নদীগুলো মালভূমি অঞ্চলে সৃষ্টি হচ্ছে তাতে সারা বছর জল না থাকার জন্য সেগুলোকে আমরা চিরপ্রবাহী নদী বলতে পারি না, অনিত্যবাহী নদী বলি তাদেরকে। এখন এই যে পার্বত্য অঞ্চলে নদীর সৃষ্টি হলো, নির্দিষ্ট খাদ বরাবর নদী বয়ে আসছে, ভূমির ঢাল বরাবর নিচের দিকে বয়ে আসছে, যে নির্দিষ্ট খাদ বরাবর বয়ে আসছে সেই খাদটাকে নদীর উপত্যকা বলে। এখন বিভিন্ন ছোট বড় বিভিন্ন নদী এসে মূল নদীতে পড়ে। এই যে বিভিন্ন ছোট বড় নদী এসে মূল নদীতে পড়লো তাকে আমরা উপনদী বলি। যেমন ধরো, আমরা যদি আমাদের হাতটাকে কল্পনা করি, এই যে ধরো আমাদের আঙ্গুল, এগুলো হচ্ছে উপনদী। বিভিন্ন উপনদী এসে মূল নদীতে পড়ছে, মূল নদী বা প্রধান নদীতে পড়ছে। আবার ঠিক এইভাবেই যদি আমরা হাতটাকে উল্টো করে দিই, যদি আমরা হাতটাকে উল্টো করে দিই তাহলে এই হাত এখানে এটা হচ্ছে মূল নদী বা প্রধান নদী, আর এটাকে আমরা তখন বলি শাখা নদী। অর্থাৎ যখন বিভিন্ন নদী এসে মূল নদীতে পড়ে তাকে আমরা উপনদী বলি, আর যখন মূল নদী থেকে বিভিন্ন নদী বিভিন্ন ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়ে যায় তখন আমরা তাকে শাখা নদী বলি। এখন এই যে উপনদী ব্যাপারটা সম্পূর্ণভাবে আমাদের পার্বত্য প্রবাহের সঙ্গে সংযুক্ত, কারণ উপনদী এই পার্বত্য প্রবাহ এবং সমভূমি প্রবাহতেই এসে মূল নদীর সঙ্গে মেশে। এই যে বিভিন্ন রকমের উপনদী, ছোট বড় উপনদী এবং মূল নদী, এই সমস্ত নদীগুলো মিলে একটা নদী গোষ্ঠী তৈরি করে। এই যে নদী গোষ্ঠী, সেই গোষ্ঠী যে একটা বড় অঞ্চলে জলটাকে ধুয়ে নিয়ে তাদের এই উপত্যকার মধ্যে দিয়ে বয়ে নিয়ে আসে, সেই অঞ্চলটাকে নদীর অববাহিকা বলে। আর যে উৎস অঞ্চলে, উৎস মানে হচ্ছে নদী যেখানে সৃষ্টি হয়েছে, এই নদী যেখানে সৃষ্টি হয়েছে সেই অঞ্চলে এই যে প্রধান নদী এবং বিভিন্ন উপনদী, সেই প্রধান নদী বিভিন্ন উপনদী মিলে যে অঞ্চলটার উপর দিয়ে বয়ে আসে সেখানে যে অববাহিকা তাকে আমরা ধারণ অববাহিকা বলে থাকি। এবার আমরা সরাসরি চলে আসি বিভিন্ন রকম ভূমিরূপ কোন কোন গতিতে কিভাবে সৃষ্টি হয়। সাধারণত ক্ষয়কার্যের ফলে পার্বত্য প্রবাহে নদীর যেহেতু শক্তি প্রচণ্ড বেশি থাকে, তাই পার্বত্য প্রবাহে নদী একমাত্র যে কাজ করে সেটা হলো ক্ষয়কাজ। এই যে নদীর ক্ষয়কাজ সেটাও অনেকটা নির্ভর করে নদীর গতির উপর এবং ভূমির ঢালের উপর। যদি নদী যখন এমনি সাধারণভাবে বয়ে আসছে, তার ফলে সেই সঙ্গে সঙ্গে হঠাৎ করে যদি কোনো ভূ আন্দোলন হলো বা কোনো কারণে ভূমির ঢালের পরিবর্তন হলো বা ভূমির ঢাল বেড়ে গেল এবং নদীর জলের প্রবাহ বেড়ে গেল, তাহলে দেখা যায় কি
নদীতে যে পরিমাণ জল প্রবাহিত হচ্ছিল তার ফলে নদী যে ক্ষয়কার্য করছিল এবং বহন কার্য করছিল সেটা প্রায় 6 গুণ 2⁶ ভাবে এই হারে বেড়ে যায়, অর্থাৎ 64 গুণ হারে বেড়ে যায়। এটাকে আমরা ষষ্ঠ ঘাতের সূত্র বলি। এটা হচ্ছে 2⁶ বা 64 গুণ বৃদ্ধি পায়। এটাকে আমরা ষষ্ঠ ঘাতের সূত্র বলি। এই যে নদী যখন ভূমির ঢাল এখানে বেশি থাকার জন্য নদী প্রচণ্ড গতিতে জলের প্রবাহ নিয়ে বয়ে আসছে, তার ফলে নদী প্রধানত এখানে নিম্নক্ষয় করে এবং খুব অল্প পার্শ্বক্ষয় করে। এই যে নদী নিম্নক্ষয় করতে শুরু করলো তার ফলে নদীর উপত্যকাতে নদী খাতে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়। যেমন তোমরা পড়েছো আগে খুব সম্ভবত 7ম শ্রেণীতে পড়েছো নদীর কাজের মধ্যে গিরিখাত। খুব ইম্পর্টেন্ট এবং খুব পরিচিত আমাদের একটি ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটা হলো গিরিখাত। কি হয় গিরিখাতে? ভূমির ঢাল অনুযায়ী যখন নদী বয়ে আসছে তখন নদীর নিম্নক্ষয় প্রচণ্ড বেশি হওয়ার জন্য নদীর উপত্যকাটা বা নদীর খাত ইংরাজি অক্ষর ভি এর মতো হয়ে যায়। এই যদি আমাদের নদী খাত হয় তাহলে এই নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য নদী খাতটা অনেক সময় ভি আকৃতির মতো হয়ে যায়। একে আমরা বলি গিরিখাত। আর যখন এই পার্বত্য অঞ্চলে যখন বৃষ্টিপাত খুব কম হয়, শুষ্ক অঞ্চলে যখন পার্বত্য প্রবাহে নদী আছে, সেই সময় এই যে নদী খাত সেটা ইংরাজি অক্ষর আই এর মতো হয়ে যায়। খুব সংকীর্ণ, খুব গভীর, কিন্তু সেখানে পার্শ্বক্ষয় নেই। পার্শ্বক্ষয় নেই বললেই চলে, সেখানে শুধুমাত্র নিম্নক্ষয় আছে। শুধুমাত্র নিম্নক্ষয় অত্যন্ত বেশি হওয়ার জন্য নদী খাত ইংরাজি অক্ষর আই এর মতো হয়ে যায়। এটাকে তখন আমরা ক্যানিয়ন বলি। তোমরা সবাই এর নাম শুনেছ, গিরিখাত আর ক্যানিয়ন। এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য হলো এই দুটো ভূমিরূপ দুটো আবহাওয়া, দুটো জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয়। একটা হলো আর্দ্র জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয়, যেটা হলো গিরিখাত। সেখানে আর্দ্রতার জন্য পার্শ্বক্ষয় সামান্য হয়ে থাকে, সেই জন্য সেখানে ভূপ্রকৃতি ইংরাজি অক্ষর ভি এর মতো হয়। আর যেখানে শুষ্ক অঞ্চল, বৃষ্টিপাত হয় না বললেই চলে, সেখানে কোনো পার্শ্বক্ষয় না হওয়ার জন্য সেখানে নদী খাতটা আই আকৃতির মতো হয়, সেটাকে আমরা ক্যানিয়ন বলি। এটা হলো এই দুটো ভূপ্রকৃতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এরপর আসি জলপ্রপাতে। জলপ্রপাতের নামও তোমরা বহুবার শুনেছ, কি করে তৈরি হয় তাও তোমরা হয়তো একটু আধটু জানো। সেটা হলো নদী যখন কোনো উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আসছে তখন সেখানে বিভিন্ন শিলা থাকে। সেখানে কখনো নরম শিলা থাকে, কখনো কঠিন শিলা থাকে। ভালো করেই বুঝতে পারছো, যেহেতু নদীর এখানে শক্তি প্রচণ্ড বেশি, তাই নরম শিলাকে দ্রুত ক্ষয় করে ফেলে, কিন্তু সেই তুলনায় কঠিন শিলাকে ক্ষয় করতে পারে না। যদি নরম শিলা আর কঠিন শিলা এইরকমভাবে অনুভূমিকভাবে থাকে, ধরো এটা নরম শিলা, এর পরেরটা হলো কঠিন শিলা, তারপরেরটাও কঠিন শিলা। তো এই যে নরম শিলার উপর দিয়ে নদীটা যখন বয়ে আসছে তখন এই নরম শিলাটাকে দ্রুত ক্ষয় করে দিচ্ছে। দ্রুত ক্ষয় করে দেওয়ার পর যখন এই কঠিন শিলাটা এলো তখন আর সেই শিলাটাকে এই হারে ক্ষয় করতে পারলো না। এইভাবে কঠিন শিলার উপর দিয়ে নদীটা নেমে আসছে নিচে। এবার নদীর জলপ্রবাহ এই উপর থেকে তীব্র গতিতে এরকমভাবে নিচে নেমে আসছে। এই যে ভূমিরূপটা তৈরি হলো সেটাকে আমরা বলি জলপ্রপাত। এই যে আমি এক্ষুনি বললাম যে নরম শিলা আর কঠিন শিলা যদি উপর নিচে করে পরপর সাজানো থাকে, আর এটাই যখন হয় যখন নরম শিলা আর কঠিন শিলা এইরকমভাবে উল্লম্বভাবে সাজানো থাকে, একটা নরম শিলা, তারপর একটা কঠিন শিলা,
তারপরটা আবার নরম শিলা, তারপরটা আবার কঠিন শিলা। তাহলে কি হলো, আবার একটা নরম শিলা। তাহলে কি হলো, নদী যখন বয়ে আসছে নরম শিলাকে বেশি ক্ষয় করলো, আবার কঠিন শিলাটাকে সেভাবে ক্ষয় করতে পারলো না, আবার নরম শিলাটাকে একটু বেশি ক্ষয় করলো, কঠিন শিলাটাকে সেভাবে ক্ষয় করতে পারলো না, আবার নরম শিলাকে ক্ষয় করলো। ফলে কি হলো, নদীর যে জলপ্রবাহ সেটা এইরকমভাবে একটা মানে একটু গতিতে বয়ে যাচ্ছে। এই যে ভূমিরূপটা তৈরি হলো সেটাকে বলা হয় খরস্রোত। যখন এরকম অসংখ্য খরস্রোত তৈরি হয় কোনো জায়গায় তাকে কাসকেড বলে। এরপর আসি পাঞ্চপুল। পাঞ্চপুল কি, বা যখন আমি এই যেটা দেখালাম জলপ্রপাতে নরম শিলা বেশি ক্ষয় হলো কিন্তু কঠিন শিলা সেইভাবে ক্ষয় হচ্ছে না। এইভাবে যখন ঝরঝর করে নদীর জল নিচে নেমে এলো, এসে যেখানে সমতল ভূমিতে পড়লো সেখানে এই জলের আঘাতে এখানে একটা কূপের মতো তৈরি হয়, যেটাকে প্রপাতকূপ বলে বাংলায়। এটা মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জির কাছে একটা খুব সুন্দর প্রপাতকূপ আছে। এই যে প্রপাতকূপটা এই নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলেই তৈরি হয়। এরপর আসি মন্থকূপে। নদী এইভাবে প্রবাহিত হয়ে আস্তে আস্তে নদীর জল যেখানে প্রচণ্ড গতিতে প্রবাহিত হচ্ছে সেখানে নদীর গতিপথে অনেক সময় এরকম বড় বড় গর্ত তৈরি হয় এবং নদী যে সমস্ত পদার্থ বয়ে নিয়ে আসছে সেগুলো এই নদী খাতের সঙ্গে ঘর্ষণের ফলে এখানে এরকম গোল গোল গর্ত সৃষ্টি হয়, সেগুলোকে আমরা মন্থকূপ বলি। এরপর আসি আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপে, সেটা হলো শৃঙ্খলিত শৈলশিরা। যখন নদী প্রবাহিত হয় তখন পাহাড়ের এক একটা অংশ বিভিন্ন শৈলশিরা এমনভাবে সজ্জিত থাকে যে নদী সেটাকে টপকে যাওয়ার জন্য আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। এইখানে এই নদী প্রবাহিত হচ্ছে, এখানে একটা শৈলশিরা পড়লো, সেটাকে বেঁকে নদী প্রবাহিত হলো, আবার এখানে একটা শৈলশিরা আছে সেটাকে অতিক্রম করে বেঁকে প্রবাহিত হলো। এইভাবে নদী প্রবাহিত হয়। এইভাবে নদী প্রবাহিত হওয়ার জন্য দূর থেকে দেখে মনে হয় কি যে আবদ্ধ অবস্থায় আছে, মানে আটকে দিচ্ছে কেউ নদীর গতিপথকে। এই ভূমিরূপটাকে বলে শৃঙ্খলিত শৈলশিরা। এগুলো হলো প্রধানত নদীর পার্বত্য প্রবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপরে নদী পার্বত্য প্রবাহ ছেড়ে বা উচ্চ প্রবাহ ছেড়ে যেখানে পর্বত এসে সমভূমিতে মিশলো সেখানে ভূমির ঢাল বেশ খানিকটা কমে গেল। এখানে যখন নদী এসে পড়লো পর্বতের পাদদেশে সমভূমিতে এসে পড়লো তখন নদীর গতিশক্তি অনেকটাই কমে গেল, যেহেতু ভূমির ঢাল অনেকটা কমে গেছে। এই মধ্য প্রবাহে সম্পূর্ণটাই নদী সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় বলে এই প্রবাহর আরেকটা নাম আছে যেটাকে সমভূমি প্রবাহ বলে। এই সমভূমি প্রবাহে নদী খুব সামান্য ক্ষয় করে, তার সঙ্গে সঙ্গে নদী সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হলো সঞ্চয়। এই মধ্যপ্রবাহে নদী যে সমস্ত সঞ্চয় করে, সঞ্চয়ের ফলে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয় তার মধ্যে সবচেয়ে প্রধান হলো পলল শঙ্কু আর পলল ব্যজনী। পলল শঙ্কু কথাটা থেকে তোমরা কিছুটা বুঝতে পারছো, পলল মানে হচ্ছে পলি। নদী এতক্ষণ যে সমস্ত পদার্থ বয়ে নিয়ে এলো, নুড়ি বালি কাকড় কাদা ইত্যাদি বয়ে নিয়ে এলো, তখন সেই পদার্থগুলো যেহেতু ভূমির ঢাল একেবারেই কমে গেছে পর্বতের পাদদেশে সেই পদার্থগুলো সঞ্চয় করতে শুরু করলো। এইভাবে সঞ্চয় করার ফলে যখন একটা পাখার মতো পলল শঙ্কু হলো, অনেকটা এইরকম দেখতে, মানে কিছুটা পাখার মতো কিন্তু ত্রিকোণাকার। এটা যেহেতু ত্রিকোণাকার তাই এর নাম দেওয়া হয়েছে পলল শঙ্কু। আর যখন অনেক পলল শঙ্কু একসঙ্গে তৈরি হয় তখন সেটাকে অনেকটা পাখার মতো দেখতে হয়, তাই সেটাকে পলল ব্যজনী নাম দেওয়া হয়েছে।
এরপর ভূমির ঢাল যেহেতু কমে গেল, নদীর গতিও আস্তে আস্তে অনেকটাই কমে গেল। ফলে কি হলো, নদী সামনে এগোতে গিয়ে যদি কোনো বাধা পেল, নদী কিন্তু সেই বাধাটাকে আর টপকানোর মতো শক্তি পেল না। তখন কি করলো, নদী ওই বাধাটাকে অতিক্রম করে বাধাটাকে পাশ কাটিয়ে বয়ে যেতে শুরু করলো। এইভাবে বিভিন্ন বাধা আসাতে নদী যখন পাশ কাটিয়ে বয়ে যেতে শুরু করলো, তখন কি হলো, সামনে বাধা আছে, নদী এইটা বাধা আছে, নদী এ পাশ দিয়ে ঘুরে গেল, আবার সামনে একটা বাধা আছে, আবার পাশ ঘুরে গেল, আবার সামনে একটা বাধা আছে, আবার পাশ দিয়ে ঘুরে গেল। এইভাবে যখন নদী পাশ কাটিয়ে কাটিয়ে এরকমভাবে বাধা অতিক্রম করে প্রবাহিত হয়, তখন নদীর একটা আঁকা বাঁকা গতিপথ তৈরি হয়। এই যে আঁকা বাঁকা গতিপথ, সেটাকে নদী বাঁক বলে। এবার নদী বাঁকের এই অংশটা হলো ভেতরের দিকে অংশ, এটা হলো বাইরের দিকে অংশ। নদীর জলের প্রবাহের ক্ষয়ের ফলে এই ভেতর দিকের অংশটা বেশি ক্ষয় হয়, তুলনায় বাইরের দিকের অংশটা কিন্তু অনেক কম ক্ষয় হয়। ফলে এই বাইরের দিকের অংশ কম ক্ষয়ের ফলে এখানে বিভিন্ন অংশ পলি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে নদী বাঁকে বাঁধের মতো সৃষ্টি করে, আর ভেতরের দিকে অংশটা আস্তে আস্তে দ্রুত ক্ষয় পেতে থাকে। এটা হচ্ছে নদী বাঁক। এবার একটু লক্ষ্য করে দেখো, একটা নদী বাঁক একটা নদী বাঁক ধরো প্রথমে যখন সমভূমি প্রবাহে আছে, এইরকমভাবে নদীটা বয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে এরকমভাবে বয়ে যেতে যেতে নদীর বাঁকটা আস্তে আস্তে বাড়তে থাকে। কেন বললাম একটু আগেই যে নদীর এই অবতল অংশে, নদীর এই বাঁকের ভেতর দিকের অংশে ক্ষয়টা বেশি হয়, ফলে নদীর বাঁকটা বেড়ে যায়। এইভাবে নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে গিয়ে আরও নদীর বাঁকটা বেড়ে গেল। এরপরে কি হয়, নদীর এই দুটো অংশ আরও কাছাকাছি আসতে শুরু করে। কাছাকাছি আসতে শুরু করলো। ফলে কি হলো, এই যে বাইরের অংশ দুটো সে দুটো খুব কাছাকাছি আসতে শুরু করলো। এরপর নদী কি করলো, আর এরকমভাবে এতটা আঁকাবাঁকা পথে প্রবাহিত না হয়ে নদী সরাসরি প্রবাহিত হয়ে গেল। এই দুটো বাঁক একসঙ্গে মিলে নদী প্রবাহিত হয়ে গেল। ফলে কি হলো, এই যে অংশটা সেটাকে নদী ছেড়ে দিল, এইটুকু অংশটাকে নদী ছেড়ে দিল। এই যে অংশটা তৈরি হলো, সেটা অনেকটা ঘোড়ার খুঁড়ের মতো দেখতে। তাই এই অংশটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। হ্রদ কেন বলে, যখন এর মধ্যে জল থাকে তাই। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলো তৈরি হলো, অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলোকে ছেড়ে দিয়ে নদী তখন সোজা পথে প্রবাহিত হয়ে গেল। এটা হয় মধ্য প্রবাহে। এরপর আসি আমরা নিম্ন প্রবাহে। নিম্ন প্রবাহে নদীর তখন ক্ষয় করার শক্তি একদমই নেই, কারণ ভূমির ঢাল একেবারেই নেই বললেই চলে। নদীর একমাত্র কাজ তখন সঞ্চয় করা। নদী এতক্ষণ পর্যন্ত পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয় করেছে, তারপরে মধ্যগতিতে কিছুটা ক্ষয় করেছে। এই যে সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো নদী এতক্ষণ যে নদীর সাথে জলের সাথে বয়ে নিয়ে আসছিল, সেগুলো এসে এই নিম্ন প্রবাহে নদীর গর্ভে সঞ্চয় করতে শুরু করলো। এই যে নদীর গর্ভে সঞ্চয় করতে শুরু করলো, তার ফলেও বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিরূপটা তৈরি হয় সেটা হলো বদ্বীপ। বদ্বীপ কখন তৈরি হয়, নদী যখন পরে পেজে চলে যাবো, হ্যাঁ পরে পেয়ে চলে, তাহলে এটা থাকবে। আপনি বলতে থাকুন। নদী যখন মধ্যপ্রবাহ ছেড়ে নিম্ন প্রবাহে গেল, তখন নদীতে গতিশক্তি না থাকার জন্য নদী একেবারেই শক্তি হারিয়ে ফেললো। কোনো রকমে সে বয়ে যাচ্ছে, বিভিন্ন বাধা অতিক্রম করে আঁকাবাঁকা পথে বয়ে যাচ্ছে। এরপরে নদী কোনো সাগর বা মহাসাগর বা হ্রদে গিয়ে মিলিত হয়। বিভিন্ন নদী বিভিন্ন রকমভাবে কোনো হ্রদ বা সাগর বা মহাসাগরে মিলিত হয়। যখন কোনো মূল নদী এসে কোনো সাগরে মিলিত হচ্ছে, তার আগে যেহেতু ভূমির ঢাল একেবারেই নেই, নদীর গতিশক্তি খুব কম, তাই নদী যেখানে যা বাধা পেল সেটাকে অতিক্রম করতে পারলো না, তার পাশ থেকে বয়ে গেল। এইভাবে নদীতে বিভিন্ন শাখা প্রশাখার তৈরি হয়। এই যে শাখা প্রশাখা তৈরি হয়, সেগুলোকে আমি আগেই বলেছিলাম, এটাকে আমরা শাখা নদী বলি। নদীর প্রধান নদী বা মূল নদীর শাখা নদী। এইভাবে নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে গিয়ে প্রবাহিত হয়ে গিয়ে সমুদ্রে পড়ল। এই যে বিভিন্ন শাখায় ভাগ হয়ে গেল, নদীর
প্রত্যেকটা নদীর সাথেই বিভিন্ন সঞ্চয়জাত পদার্থ বয়ে চলেছে। এই সঞ্চয়জাত পদার্থগুলো নদী আর তখন বয়ে নিয়ে যেতে পারলো না, নদী গর্ভেই সেগুলো সঞ্চয় করতে শুরু করলো। এইভাবে সাধারণভাবে যেটা আমরা বলি, বাংলা ব অক্ষরের মতো একটা নতুন ভূমিরূপে তৈরি হয়, সৃষ্টি হয়। এই যে বাংলা ব অক্ষরের মতো নতুন ভূমিরূপ তৈরি হলো, সেটাকে আমরা বদ্বীপ বলি। এই বদ্বীপকেও আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, বিভিন্ন রকমের আকৃতির বদ্বীপ তৈরি হয়। যেমন মূল নদীর যদি শক্তি বেশি থাকে, তুলনায় যদি এই সমুদ্রের শক্তি কম থাকে, তাহলে মূল নদী থেকে যখন বদ্বীপ তৈরি হয় তখন সেটা অনেকটা ধনুকের মতো আকৃতির হয়, সেটাকে ধনুক আকৃতির বদ্বীপ বলি। আবার যদি মূল নদীর শক্তি কম, সমুদ্রে তরঙ্গের শক্তি খুব বেশি, সমুদ্র তরঙ্গে এসে সবসময় মোহনায় এসে আছাড় খেয়ে পড়ছে, সেখানে নদীর যে বদ্বীপ তৈরি হলো সেটার বদ্বীপের সামনের ভাগ, অগ্রভাগটা খুব সূচালো হয়। আবার অনেক সময় নদীর মূল নদীর শক্তি বেশি, শাখা নদীরগুলো শক্তিও বেশি, সেক্ষেত্রে নদীর শাখা নদীর অংশে, মোহনা অংশে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয় সেগুলো অনেকটা পাখির পায়ের মতো দেখতে হয়। এইভাবে নদী বিভিন্ন বদ্বীপ তৈরি করে গিয়ে সমুদ্রে গিয়ে মেশে। এই যে নদী, মূল নদী এবং তার শাখা নদীগুলো এতক্ষণ পর্যন্ত প্রবাহিত হয়ে পার্বত্য প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ পুরোটা বয়ে এসে সমুদ্রে গিয়ে পড়লো, সেই জায়গাটাকে নদীর মোহনা বলে। আসবো, একজন বন্ধু রয়েছে আমাদের। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যাঁ ম্যাডাম, আমি আকাশ বিকাশ বলছিলাম দশম শ্রেণী থেকে। আমি এটা কোশ্চেন আছে। আকাশ, আকাশ কোথা থেকে বলছো? আমি বলছি থেকে চতুর থেকে। আচ্ছা, হ্যাঁ কি প্রশ্ন আছে বলো। প্রশ্ন হচ্ছে গিয়ে প্রশ্নটা হলো গিয়ে ওই মধ্যবর্তীটা একটু বুঝিয়ে দিতে আরেকবার। মধ্যগতিটা আরেকবার বুঝতে নদীর চাইছো? মধ্যবর্তীটা একবার বুঝিয়ে দিতে। ঠিক আছে, তুমি শুনতে থাকো, ফোন ছেড়ে ম্যাডাম বুঝিয়ে দিচ্ছেন। এইটা একটুখানি বলে নিই, শেষ করে নিই, এটা শেষ করে নি, তারপর তোমাকে বলছি। এই যে নিম্ন গতিতে নদী মোহনা এসে মিশলো, সমুদ্রে গিয়ে পড়লো, সেখানে নদীর মূল নদী থেকে একটা সরু অংশ গিয়ে, সরু অংশের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়ে গিয়ে সমুদ্রে পড়লো। সেই অংশটাকে, সরু অংশটাকে নদীর খাড়ি বলে। এই খাড়ির মাধ্যমে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত জল নদীর মধ্যে প্রবেশ করে, আবার ভাটার সময় নদীর জল গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এবার আসি তোমার কথায়। মধ্যগতি হলো নদীর তিনটে গতি, একটু আগে বলেছিলাম, একটা হলো পার্বত্য গতি, একটা হলো মধ্যগতি, একটা হলো নিম্নগতি। এই মধ্যগতি হলো পার্বত্য প্রবাহ থেকে, পার্বত্য অঞ্চল থেকে নদী যখন সমভূমি প্রবাহে এসে পড়ছে, অর্থাৎ নদীর পার্বত্য অঞ্চলের পাদদেশে, পর্বতের পাদদেশে যখন সমভূমিতে এসে পড়ছে, তখন ভূমির ঢাল খুব কমে যায়। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল একরকম, অনেকটাই বেশি, সেখান থেকে সমভূমিতে এসে যখন পড়লো তখন ভূমির ঢাল অনেকটাই কমে গেল। এই যে ভূমির ঢাল কমে গেল, ভূমির ঢাল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর গতিও কিন্তু একইভাবে কমে গেল। নদীর গতি এইভাবে কমতে থাকার জন্য নদী তখন আর পার্শ্বক্ষয় বা নিম্নক্ষয় বেশি করতে পারলো না, কিছু কিছু পার্শ্বক্ষয় করলো এবং তার সঙ্গে সঙ্গেও সঞ্চয় করতে শুরু করলো। পার্বত্য অঞ্চলে এতক্ষণ পর্যন্ত নদী যে সমস্ত পদার্থ ক্ষয়জাত পদার্থ বহন করে নিয়ে আসছিল, সেই বাহিত পদার্থগুলো নদী আস্তে আস্তে সঞ্চয় করতে শুরু করলো এবং কিছুটা পার্শ্বক্ষয় করতে শুরু করলো, যার কারণে নদীর খাতটা একটু চওড়া হয়ে গেল। আর এই মধ্যগতিতে নদী পুরোটাই সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, সেই কারণে এই প্রবাহর আরেক নাম হচ্ছে সমভূমি প্রবাহ। বুঝতে পেরেছো? উনি আর আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আবার আলোচনায় ফিরে যাই। তো এই যে আমরা আলোচনা করছিলাম নদীর বদ্বীপ প্রবাহে সমুদ্রে গিয়ে মেশা, এই যে আমাদের পশ্চিমবঙ্গে, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপ অঞ্চল হলো সুন্দরবন। এই সুন্দরবন অনেক দিক থেকে, অনেক রকমভাবে অর্থনৈতিক দিক থেকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই যে সুন্দরবন অঞ্চল, সেখানে বিভিন্ন রকমের জীবজন্তু তো আছেই, তার সাথে সাথে আছে আমাদের সবচেয়ে বড় যে সম্পদ ম্যানগ্রোভ অরণ্য। কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়নের ফলে বা
যেটাকে ইংরাজিতে গ্লোবাল ওয়ার্মিং বলে, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমাদের এই যে সুন্দরবন অঞ্চলের এত বড় একটা সম্পদ, অরণ্য সম্পদ বা বন্যপ্রাণী সম্পদ, সেই সম্পদ আস্তে আস্তে আমরা কিন্তু হারিয়ে ফেলছি। কীরকম? বিশ্ব উষ্ণায়নের ফলে পার্বত্য অঞ্চলে বা হিমবাহ অঞ্চলে হিমরেখার উচ্চতা আস্তে আস্তে কমে যাচ্ছে, ফলে কি হলো, বরফ গলে জল হয়ে যাচ্ছে, ফলে সেই জল, অতিরিক্ত জলটা কোথায় আসবে? বিভিন্ন নদীর মাধ্যমে গিয়ে সমুদ্রে পড়বে, ফলে কি হয়, সমুদ্রের তলটা, যে সমুদ্র তল, তার উচ্চতা আস্তে আস্তে বাড়তে শুরু করে। সমুদ্র তলের উচ্চতা বাড়লে কি হবে? সমুদ্রের মধ্যে যে সমস্ত বদ্বীপ আছে বা ছোট ছোট দ্বীপ আছে, সেগুলো সমুদ্রের তলায়, জলের তলায় একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। এরকম সুন্দরবনের অনেক দ্বীপ আছে যেগুলো আস্তে আস্তে জলের তলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরে এই যে এত বড় একটা সম্পদ, আমাদের অরণ্য সম্পদ, ম্যানগ্রোভ অরণ্য সম্পদ, সেই সম্পদও আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে, কারণ এই যে সম্পদ, সেই সম্পদও আস্তে আস্তে জলের তলায় আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে। এইভাবে আমরা আমাদের যে বিরাট একটা অরণ্য সম্পদ বলবো বা বন্যপ্রাণী সম্পদ বলবো, সেই সম্পদ রাশি আমরা আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলছি। আরেকজন আমাদের স্টুডেন্ট এসছে। হ্যালো হ্যালো, কে আছো আমাদের সাথে? হ্যালো, আচ্ছা যাই হোক, আমরা আলোচনা ফিরবো আবার। হ্যাঁ হ্যাঁ, কে বলছো? টিভির আওয়াজটা কমিয়ে দাও। হ্যাঁ, ফোনে কথা বলো। হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যালো, টিভির আওয়াজটা খুব জোরে আছে বাবু, টিভির আওয়াজটা কমাও, নাহলে ফোনটা কেটে যাবে। হ্যালো, টিভির আওয়াজ কমাও, শুনতে পাচ্ছি, নাহলে ফোন কেটে যাবে। আচ্ছা বলুন ম্যাম, বলুন। হ্যাঁ, হ্যালো, কে বলছো? নাম কি? আমার নাম অনিন্দন সারিকেত। কোথা থেকে? আমরা হুগলি থেকে বলছি। হ্যাঁ, কি প্রশ্ন আছে বলো। আমার প্রশ্ন হচ্ছে খরস্রোতের ব্যাখ্যা একটু বলে দিলে ভালো হতো। খরস্রোতের ব্যাখ্যা? খরস্রোতের ব্যাখ্যা একটু আগেই ম্যাম বলেছেন, তুমি হয়তো মিস করে গেছো। ঠিক আছে, তুমি ফোন ছেড়ে শোনো। আর তোমাদের সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে অনুষ্ঠানটা তোমরা দেখছো, এডুকেশন অনলাইন, অনুষ্ঠানটা কিন্তু আপলোড হয়ে যায় ইউটিউবে। তোমরা আজকে ডেট দিয়ে এই অনুষ্ঠান শেষের 1.5-2 ঘন্টার মধ্যে তোমরা আপলোড হয়ে যাবে অনুষ্ঠানটা, আবার টুকরো দেখতে পারো। খরস্রোতে ব্যাখ্যা ম্যাডাম দিয়েছিলেন, যদি একটু নাটশালে আরেকবার বলে দেওয়া যায়। তুমি শোনো, বলে দিচ্ছেন ম্যাডাম আরেকবার। পার্বত্য প্রবাহে যখন নদী যখন যে খাত দিয়ে প্রবাহিত হয়ে আসে, সেই খাতের ঢাল খুব বেশি থাকার জন্য পার্বত্য প্রবাহে নদী পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় খুব বেশি করে। এই সময় কি হয়, যদি নরম শিলা আর কঠিন শিলা, দাঁড়ান 1 মিনিট কেটে দিই। নরম শিলা আর কঠিন শিলা এরকমভাবে উল্লম্বভাবে থাকে। ধরো এটা নরম শিলা, তারপর এটা কঠিন শিলা, তারপরটা আবার নরম শিলা, তারপরটা কঠিন শিলা, এরকমভাবে সাজানো আছে কোনো অঞ্চলে শিলারাশি। তাহলে কি হয়, এই অঞ্চলের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে, নদী নরম শিলাটাকে বেশি ক্ষয় করে ফেলে, কিন্তু তুলনায় কঠিন শিলাটাকে অতটা ক্ষয় করতে পারে না। আবার নরম শিলাটাকে বেশি ক্ষয় করে, আবার কঠিন শিলাটাকে অতটা ক্ষয় করতে পারে না। ফলে কি হলো, দেখো নদী প্রবাহ, একটু দেখে নাও, আমরা স্ক্রিনেও দেখবো। হ্যাঁ, নদী প্রবাহ কখনো একটু নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে, কখনো একটু উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেটা জলপ্রবাহে হয় পাশাপাশি থাকলে, সেটা এখানে আড়াআড়িভাবে আছে। ফলে কি হলো, নদী প্রবাহ এরকমভাবে প্রবাহিত হতে হতে এখান থেকে যখন আসে, তখন একটু জলের গতিবেগটা বেড়ে যায়। এইভাবে যখন নদী ঝরঝর করে একটার উপর দিয়ে আরেকটার উপর দিয়ে, শিলার উপর দিয়ে বয়ে আসে, তখন সেটাকে আমরা খরস্রোতা বলি। নিশ্চয়ই অনির্বাণ ফোন করেছিল, তুমি নিশ্চয়ই বুঝতে পারলে, এবং ম্যাডাম ড্র করে দিয়েছেন যে কিভাবে ভাঙছে নদীটা এবং কিভাবে ও স্রোতটা শিলা ভাঙছে ক্ষয়প্রাপ্ত হয়ে, যে এটাই হচ্ছে তোমার আঁকাটাও এরকম হবে, এবং এটা হচ্ছে ব্যাখ্যাটা। আচ্ছা, পরেরটা আমরা চলে যাবো আলোচনা। তো আমাদের নদীর মোটামুটিভাবে আমরা 10ম শ্রেণীতে যেটুকু পড়ব পাঠ্যসূচিতে আছে, নদীর পার্বত্য প্রবাহ, নদীর মধ্য প্রবাহ, নদীর নিম্ন প্রবাহে বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ, সেগুলো আমরা পড়ে ফেললাম। এবার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা বলি, যে যদি প্রশ্ন আসে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তাহলে কিন্তু ছবি আঁকতেই হবে। ছবি আঁকাটা কিন্তু আবশ্যক।
ছবির সঙ্গে সঙ্গে যদি ছবি চিত্রসহ উল্লেখ থাকে তাহলে তো ছবি আঁকতেই হবে, যদি চিত্রসহ প্রশ্নে উল্লেখ না থাকে তাহলেও কিন্তু ছবি এঁকে দেবে। আসবো, একজন বন্ধু রয়েছে আমাদের। হ্যালো, হ্যাঁ ম্যাম। কে বলছেন? হ্যাঁ আমি ওই আমার মেয়ের গার্জিয়ান, আমি একটু প্রস্তুত ছিল ম্যামের কাছে। হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছি। হ্যাঁ, কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে রশিদ বর্মন, আমার মেয়ে হচ্ছে দীপশিকা বর্মন। আচ্ছা, হ্যাঁ, কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? বলছিলাম ওই পার্বত্য গতিতে ওই অবক্ষেপণ বলে একটা বিষয়, হ্যাঁ অবক্ষেপণ বলে বিষয় একটা আমরা দেখতে পাই, তো এই বিষয়টা একটু যদি ডিসকাস করেন। আরেকবার বলুন। পার্বত্য প্রবাহে পার্বত্য গতিতে যে অবক্ষেপণ বলে একটা কথা আছে, হ্যাঁ তুই অবক্ষেপণ বিষয়টা যদি একটু ডিসকাস করেন। অ্যাকচুয়ালি পার্বত্য প্রবাহে অবক্ষেপণ সেভাবে করে না নদী। নদীর শুনতে থাকুন। ভূমির ঢাল প্রচণ্ড বেশি থাকার জন্য নদী প্রচণ্ড গতিতে, তীব্র গতিতে উপর থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। পাহাড় বা মালভূমি যে কোনো ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। সেক্ষেত্রে সেই অঞ্চলে সেই প্রবাহে নদীর ক্ষেত্রে অবক্ষেপণের কোনো সুযোগ থাকে না। নদী এখানে দুটোই কাজ করে, একটা হলো ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ বহন করে নিয়ে আসে, পরিবহন। ক্ষয় করে, ক্ষয় সাধন করে আর পরিবহন করে। এখানে অবক্ষেপণে কিন্তু সেরকম কোনো ভূমিকা নেই, সেখানে সেরকম কোনো জায়গা নেই অবক্ষেপণ করার, কারণ ভূমির ঢাল প্রচণ্ড তীক্ষ্ণ থাকে। সেখানে যদি অবক্ষেপণ করতে শুরু করে সেটা পরবর্তীতে নদীর জলের সঙ্গে আবার ধুয়ে বেরিয়ে আসবে। যেখানে ভূমির ঢাল কম, যেখানে ভূমির ঢাল প্রায় সমতল হয়ে যাচ্ছে, সেখানে নদী অবক্ষেপণ করে। তার তখন মূল কাজ হলো অবক্ষেপণ এবং কিছুটা ক্ষয়, এবং নিম্নভূমিতে একমাত্র সে অবক্ষেপণই করে। অবক্ষেপণ মানে সঞ্চয় করা। কিন্তু পার্বত্য গতিতে ভূমির ঢাল অত্যন্ত বেশি হওয়ার জন্য সেখানে কিন্তু নদী অবক্ষেপণ করার সুযোগ খুব একটা পায় না। বাহ, সুতরাং আমার মনে হয় উত্তরটা আপনি পেলেন প্রপারলি। যেটা বলছিলেন ম্যাডাম একটু আগে, আমরা আবার সেই জায়গায় যাবো। প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলছিলেন আপনি। সেখানে ফিরে আসি। যদি প্রশ্ন আসে এরকমভাবে যে চিত্রসহ নদীর কোনো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ব্যাখ্যা করো বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ব্যাখ্যা করো, তাহলে তো চিত্র আঁকতেই হবে, ছবি আঁকতেই হবে। কিন্তু যদি চিত্রসহ উল্লেখ না থাকে তাহলেও কিন্তু আমাকে ছবি আঁকতেই হবে। ছবি আঁকাটা একেবারে আবশ্যক। এমন নয় যে ছবি ভীষণ সুন্দরভাবে স্কেচ করে, বিভিন্ন শেডিং করে, কালার করে আঁকতে হবে, সেরকম ব্যাপারটা নয়। কিন্তু যাতে বোঝা যায় যে আমি কী বোঝাতে চাইছি, সেই বোঝানোটা শুধু বোঝানো গেলেই হবে। এবং একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে প্রথমে একটা ভূমিকা থাকবে। তারপরে যখন মূল প্রসঙ্গে, মূল বিষয়ে লিখছো, তখন লিখতে লিখতে ভূমিরূপ যখন লিখছো, একটা করে ভূমিরূপ সাব হেডিং করে, অন্য কালিতে করলে খুব ভালো হয়, সাব হেডিং করে একটা ভূমিরূপ লিখছো। ডান দিকে, তোমার খাতার ডান দিকে ছোট্ট একটা বক্স করে সেই ভূমিরূপটার একটা ছোট্ট ছবি এঁকে দিলে। সেই বক্সটাকে ছেড়ে তুমি সেটাকে, ধরো তুমি একটা উত্তর লিখছো, ধরো এই কোশ্চেন, তুমি তার উত্তর লিখছো, ভূমিকা লিখলে একটা, তোমার খাতা হচ্ছে এটা মার্জিন, এই খাতা, তুমি লিখছো, ভূমিকা লিখলে, তারপরে একটা সাব হেডিং করলে, সাব হেডিং করে কোনো একটা ভূমিরূপ লিখলে। এবার এই লিখতে শুরু করলে, তোমার খাতার ডান দিকে একটা ছোট্ট বক্স এঁকে নিলে, এটা লিখলে, এই বক্সটাকে ছেড়ে এখানটাও এই ভূমিরূপটা ছবি এঁকে দিলে। কন্টিনিউ করলে ভূমিরূপ শেষ হয়ে গেল। পরের ভূমিরূপটা আবার 2 নম্বর দিয়ে লিখছো, কন্টিনিউ করে আবার ওইখানেও একটা ডান দিকে ছোট্ট বক্স করে সেই ভূমিরূপটা ছবি দিয়ে দিলে। এইভাবে যদি খাতায় উত্তর লেখা যায় তাহলে সাধারণভাবে পুরো নম্বর পাওয়া যায়। দেখতেও সুন্দর লাগে, দেখতেও খাতাটা অনেক সুন্দর লাগে। একদম তাই, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে ওই বোঝালেন ম্যাডাম। এইভাবে লিখলে কি তোমাদেরও সুবিধা এবং যিনি দেখবেন যিনি দেখবেন তার পক্ষেও খুব সুবিধা হয়, নম্বরটা দিতেও তার পক্ষে খুব সুবিধা হয়। এখন আর ভূগোল এমনই একটা বিষয়, সেখানে যতটা পারা যায় ছবি আঁকলে নম্বর পেতে সুবিধা হয়। যদি আমার প্রশ্নে ছবির উল্লেখ নাও থাকে, চিত্রসহ উল্লেখ নাও থাকে, তাহলেও ছবিটা আঁকতে চেষ্টা করবে। সেটা প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রেও যেমনি সত্যি, আঞ্চলিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রেও সেটা একইভাবে কার্যকরী। কারণ অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে কোথায় কোন কি বিষয়
মানে লিখছো তুমি, সেটা কোথায় পাওয়া যায় সেটা ছোট্ট করে একটা ম্যাপ এঁকে দিলে, ভারতের বা পশ্চিমবঙ্গে ম্যাপ এঁকে দিয়ে তার মধ্যে তুমি সেই অঞ্চলটা চিহ্নিত করে দিলে, তাহলে সেটা অনেক বেশি মনোগ্রাহী হয় এবং সেটাতে নম্বর পেতেও অনেক সুবিধা হয়। আর কি কি ধরনের সম্ভাব্য প্রশ্নগুলি থাকতে পারে ম্যাডাম, কারণ যারা যারা 2022 মাধ্যমিক দেবে তাদের আচ্ছা, মধ্যে, আচ্ছা। কারণ আমাদের 40 সেকেন্ডস মতো টাইম রয়েছে, যতটুকু ধরা যায়। আচ্ছা, তো এই যে আমি প্রাকৃতিক বহির্জাত প্রক্রিয়ার এবং তার ফলে সৃষ্ট প্রাকৃতিক বিভিন্ন ভূমিরূপের কথা বলছিলাম, তার মধ্যে এই বিভিন্ন প্রাকৃতিক শক্তির মধ্যে আমরা 3টে প্রাকৃতিক শক্তি দশম শ্রেণীতে পড়ি। সেটা হলো একটা নদী, একটা হলো হিমবাহ, একটা বায়ু। এই 3টে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই অল্টারনেট করে সঞ্চয়জাত ভূমিরূপ বা ক্ষয়জাত ভূমিরূপ এসেই থাকে, এবং এই একটা প্রশ্নে যদি মানে প্রশ্নে চিত্রসহ সম্পূর্ণ উত্তরটা লেখা যায় খুব ভালো করে, তাহলে পুরো নম্বর পাওয়া একেবারে সহজ, খুবই সহজ সেক্ষেত্রে। এবং এই যে প্রাকৃতিক বিভাগের মধ্যে এই টপিকটা, এই যে অধ্যায়টা, এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। সেটা এবছরের ক্ষেত্রে মানে 2021 সালে যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রেও যেরকম গুরুত্বপূর্ণ, 2022-এর ক্ষেত্রেও সেইভাবে একইভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের হাতে সময় নেই, তোমার ডিটেলসটা বলে দেওয়া হয়েছে এবং বললেন ম্যাডাম তোমরা এই অনুষ্ঠানটা ইউটিউবে পরে দেখে নিতে পারবে আরও ডিটেলসে জানবার জন্য, আর অপেক্ষা করবে পরবর্তী অনুষ্ঠানে আরও কিছু বিষয় নিয়ে আমরা ফিরবো। অনেক ধন্যবাদ জানাবো ম্যাডামকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।